রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীর গুলিতে 7 জন নিহতের ঘটনার জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। বিলাইছড়ি আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্কা হত্যায় জেএসএসকে সন্দেহ করা হচ্ছে। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল এবং রাঙামাটি থেকে থাকবেন সহকর্মী হিমেল চাকমা। অনুপম, আপনার কাছে প্রথমে আসতে চাই যে গতকালকের হত্যাকাণ্ডটির ব্যাপারে পুলিশ তদন্তকারী কর্মকর্তারা তারা কিভাবে কোন মোটিভে এগিয়ে যাচ্ছেন, অন্যদিকে অপরাধী ধরবার জন্য একটা প্রক্রিয়া চলছে আমরা জেনেছি, সেই প্রক্রিয়াটিও কি অবস্থায় আছে? আসলে গতকালকের যে হামলার ঘটনা এবং তার ফলে যে মৃত্যু, এটি নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু ভিন্ন একটি প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কারণ আমরা গত প্রায় 2 বছরের কিছু বেশি সময় ধরে যদি পার্বত্য চট্টগ্রামের যে হানাহানি সংঘাত যাই বলি না কেন, সেটি যদি আমরা একটু খেয়াল করি, তাহলে কিন্তু এতদিন ধরে আমরা যে সমস্ত মানুষ আহত নিহত হয়েছে তাদের প্রত্যেকেরই কোনো না কোনো রাজনৈতিক পরিচয় আছে এবং তারা হয়তো এখানকার পাহাড়ে আঞ্চলিক কোনো রাজনৈতিক দলের সদস্য কর্মী, অথবা তারা এখানে জাতীয় যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেখানকার সদস্য অথবা কর্মী। কিন্তু গতকালকে যারা মারা গেছেন তাদের প্রায় সবাই কিন্তু একেবারেই সাধারণ মানুষ, অর্থাৎ তারা ভোটের কাজে অর্থাৎ সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে তারা মৃত্যুবরণ করেছেন। শুধুমাত্র একজনের পরিচয় আমরা এখন পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে যেটি পাচ্ছি যে একজন রয়েছেন, তবে এটি আসলে এখনো একেবারে পরিষ্কার করে বলা যাচ্ছে না তার একটি রাজনৈতিক পরিচয় রয়েছে যিনি মারা গেছেন। তো এই প্রেক্ষাপটে এই নিরপরাধ এবং একেবারেই অরাজনৈতিক মানুষগুলো হঠাৎ করে এই ধরনের একটি হত্যাযজ্ঞের মুখোমুখি হওয়ায় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও, বিশেষ করে এখানে এই পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত উইংগুলো কাজ করে তারা কিন্তু ভিন্নভাবে এটিকে ব্যাখ্যা করছেন। এবং এই প্রেক্ষাপটে আমরা আসলে আজকে সারা দিনই বাঘাইছড়িতে ছিলাম, সেখানে বিভিন্ন ধরনের কথা ভেসে বেড়াচ্ছে এবং এখানে একটি বিষয় উল্লেখ করা হচ্ছে এবং সেটি আসলে বিভিন্নভাবে সাধারণ মানুষ এবং যারা সে সমস্ত গাড়িতে ছিলেন প্রত্যক্ষদর্শী তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে 3টি গাড়ি এক্ষেত্রে আক্রমণের শিকার হয়েছে, সেই 3টি গাড়ির সাথে কিন্তু আরও একটি গাড়ি পেছনে ছিল যেটি ঘটনাস্থল অর্থাৎ যেখানে এই হামলার ঘটনাটি ঘটেছে সেখান থেকে কিছু দূর আগে থাকতে সেখান থেকে সেই গাড়িটি থেমে তার অন্য গন্তব্যে চলে যায় এবং সেই গাড়িতে আসলে নির্বাচনী কোনো কর্মকর্তা বা ছিল না, সেখানে একটি রাজনৈতিক দলের বেশ কিছু কর্মী ছিলেন এবং এই গাড়িটি যখন নির্দিষ্ট গন্তব্য তার অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছে তার আগেই থেমে গিয়েছে এবং তারপরে হামলার ঘটনা, এই বিষয়টিকে একটি আসলে নতুন ছকে ফেলার চেষ্টা করছেন এখানকার বিভিন্ন উইং এবং বিশেষ করে নিরাপত্তা বাহিনীরা। এবং এক্ষেত্রে যে সন্দেহটি তৈরি হচ্ছে যে হয়তো সেই গাড়িতে রাজনৈতিক যে সমস্ত নেতাকর্মীরা ছিলেন তাদের উপরে আক্রমণই প্রধান উদ্দেশ্য ছিল কিনা, সেটি আসলে ভাবনার বিষয় এখন। কারণ আমরা গত সময়ে যেটি একটু আগে বলছিলাম যে গত সময়ে কিন্তু এই ধরনের সাধারণ মানুষের উপরে হামলার ঘটনা আমরা এখানে দেখিনি। সেই প্রেক্ষাপটে যারা আক্রমণ করেছে তাদের মূল উদ্দেশ্য যদি সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা থাকে তাহলে হয়তো ভুল হোক বা অন্য কোনো ইন্টেনশন থেকে হোক এই আক্রমণটি হয়েছে কিনা সেটিও কিন্তু একটি বিষয়। অনুপমশীল, আক্রমণের ব্যাপারটা অবশ্যই এইগুলি এখন তদন্তে বের হয়ে আসবে, কিন্তু আমাদের কাছে যেটি উদ্বেগের বিষয় সেটা হচ্ছে পার্বত্য অঞ্চলে যে ধরনের অস্ত্রের ব্যবহার হচ্ছে সেটি আসলে যে কোনো সময় এটা একটা বড় ধরনের অস্থিতিশীলতা তৈরির জন্য যে উপাদান প্রয়োজন সেই উপাদানগুলি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। ফলে এই ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং সেখানে আমরা জানি যে সেনাবাহিনীও কাজ করছেন, তারা কিভাবে কাজ করছেন এবং সামগ্রিকভাবে অস্ত্র যে প্রয়োগ আমরা গত 2 বছর ধরে বাড়তে দেখছি সেটা কমিয়ে আনার জন্য কোনো ধরনের সামগ্রিক উদ্যোগ আছে কিনা? আসলে সামুদ্রিক যে উদ্যোগ সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এককভাবে করা কিছুটা কঠিন। কারণ আজকে আমরা এখানকার খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার হামিদুল হকের সাথে কথা বলেছিলাম, তিনিও যেটি বলছেন যে এই ধরনের অস্ত্র যারা ব্যবহার করছেন এবং আজকে তারাও সেখানে ঘটনাস্থলে তিনিও গিয়েছিলেন এবং সেখানে যে সমস্ত
গুলির খোসা এবং আশেপাশে বিভিন্ন গাছের মধ্যে যে ধরনের বুলেটের দাগ তিনি দেখেছেন তারা, এবং সেগুলো দেখে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন যে এখানে খুবই স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করা হয়েছে। এবং এই ধরনের অস্ত্রের বিপরীতে তিনিও বলেছেন যে এখানকার সাধারণ মানুষ এবং বিশেষ করে পাহাড়ি বাঙালি থেকে শুরু করে সব পর্যায়ের সাধারণ মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যদি এই ধরনের অস্ত্রবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না তোলে তাহলে শুধুমাত্র নিরাপত্তা বাহিনীকে দিয়ে এটি করা বেশ কঠিন, কারণ এখানকার ভৌগোলিক যে চ্যালেঞ্জ সেটিও একটি বড় বিষয়। এছাড়া আমরা আসলে বাঘাইছড়িতে যেই উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে এত বড় ঘটনা, সেই উপজেলা পরিষদে যিনি বেসরকারিভাবে গতকালকে নির্বাচিত হয়েছেন সুদর্শন চাকমা, তার সাথে কথা বলেছিলাম। তিনি স্পষ্টভাবেই তার প্রতিদ্বন্দ্বী যে দলগুলো রয়েছে তাদের প্রতি তিনি দিক নির্দেশ আঙুল তুলেছেন, এবং তিনি এক্ষেত্রে ইউপিডিএফ এবং প্রসিদ্ধ বিকাশ কিষাণ নেতৃত্বাধীন এবং পাশাপাশি সন্তুল আরমান নেতৃত্বাধীন জেএসএস এর দিকে আঙুল তুলে বলেছে যে তাদের এই দুই দলের কাছে প্রচুর পরিমাণে বিভিন্ন স্বয়ংক্রিয় অস্ত্র থাকতে পারে, এবং এই তার যে ধারণা সেই ধারণা অনুযায়ী তিনি বলছেন যে 500-র বেশি স্বয়ংক্রিয় অস্ত্র হয়তো তাদের কাছে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তারা এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছেন। তবে এই ধরনের পাল্টাপাল্টি বক্তব্য বা পরস্পর এই আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে পরস্পর বিষেধাগার, এটি কিন্তু আমরা গত সময়েও বিভিন্নভাবে দেখেছি, এবং সেক্ষেত্রে আমরা যে জেএসএস সংস্কার অর্থাৎ সুদর্শন চাকমা যাদের প্রতি আঙুল তুলেছেন তারাও কিন্তু আবার এই তাদের বিপরীত পক্ষ বা বিপক্ষের প্রতি একই ধরনের অভিযোগ নিয়ে আঙুল তোলেন। তো তবে সামগ্রিকভাবে যে বিষয়টি আসলে আলোচনায় আছে সেটি হচ্ছে এই ধরনের স্বয়ংক্রিয় অস্ত্রের যোগান, এবং এরা ঠিক কতখানি আছে, কি সংখ্যায় আছে, এবং এই সমস্ত অস্ত্রের ব্যবহার বন্ধ করার জন্য একটি সামগ্রিক অর্থাৎ জনগণ পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি যৌথ বা সমন্বিত একটি উদ্যোগ দরকার, এবং সেটিকে ঘিরেই আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভবিষ্যতে হয়তো সামনে এগিয়ে যাবে সেই ধারণাটিও তিনি এখানকার যে রিজন কমান্ডার তিনি বলেছেন। তবে তিনি রিজন কমান্ডার আরেকটি বিষয় নিশ্চিত করেছেন যে কোনোভাবেই এখানকার শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীরা দেশ এবং দেশের যে সমস্ত নিরাপত্তা বাহিনী রয়েছে বিভিন্ন উইং তাদের চেয়ে শক্তিশালী নয়, এবং তাদেরকে যে কোনোভাবেই কিন্তু নির্মূল করা হবে এই সমস্ত অস্ত্রবাজদের, এই ধারণার এই কথাটিও তিনি বলেছেন। হিমেল চাকমা, যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই মুহূর্তে তদন্তের কাজটা কিভাবে চলছে? জাহিদ ভাই, যেটা হচ্ছে যে দুপুর 2টা নাগাদ রাঙামাটিতে সুরেশ কান্তি তঞ্চঙ্গার মরদেহ ময়নাতদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করার জন্য সেটা রাঙামাটি থেকে বিলাসপুরে নেওয়া হয়েছে। আর তদন্তের যে বিষয়টা সেটা হচ্ছে যে পুলিশের সাথে আমি কথা বলছিলাম, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু থানায় কোনো মামলা হয়নি, মামলার প্রক্রিয়া চলছে। আরেকটা বিষয় যে ঘটনার পরে যে এতে কিন্তু বিলাসপুরি থেকে যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু অনেক দুর্গম এলাকা এবং নৌপথে যেতে হয়। তো সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে ঘটনার পরে পুলিশের ফোর্স তারা সেখানে স্পটে গিয়ে এবং ডেড বডি উদ্ধার করে প্রথমে তারা ডেড বডিকে নিয়ে এসে চেষ্টা করেছে যে চিকিৎসা দেওয়ার জন্য। ডেড বডিকে উদ্ধার করে এনে তারা প্রথমে চেয়েছিল তার যে মানে কোন আপনার সে কোনো আহত কিনা, মুমূর্ষু অবস্থা কিনা তাকে সে প্রথমে মনে করেছে, কিন্তু আসলে সেই ঘটনাস্থলেই মারা গেছে। তো তাকে রাঙামাটি আনার পরে আসলে রাঙামাটিতে আওয়ামী লীগ এবং সহযোগী যে সংগঠনগুলো তারা খুব বিক্ষুব্ধ হয়েছেন, তারা রাস্তা ব্লক করে অবরোধ করেছেন এবং তারা বিক্ষোভ করেছিলেন। তো এর প্রতিবাদে আগামীকালকে কিন্তু রাঙামাটিতে একটা বিক্ষোভ মিছিলের তারা ডাক দিয়েছে এখানকার স্থানীয় আওয়ামী লীগ। হয়তো এই গতকালকের হত্যাকাণ্ড এবং আজকের হত্যাকাণ্ড এর মধ্যে কোনো ধরনের মানে সম্পর্ক থাকার সম্ভাবনা আছে কি না? এই বিষয়টা আসলে একটা বিষয় জানে না, সেটা আজকে আমরা শুনেছিলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে মানে বাঘাশির ঘটনাটা একটি আঞ্চলিক দলের অর্থাৎ ইউপিডিএফ এর দাবি করা হয়েছিল। আসলে রাঙামাটি এলাকায় আসলে এ ধরনের কোন ইউপিডিএফ আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে এখানকার মূল জেএসএস এই ঘটনার সাথে জড়িত বলে তারা অভিযোগ করেছেন। মুসা মাতব্বর তিনি স্পেসিফিক বলেছেন যে জনসংহতি সমিতির মূল দলই এই ঘটনার সাথে যায়, কিন্তু এই বিষয়ে আসলে জনসংহতি সমিতি অস্বীকার করা হয়েছে। তারা বলছে যে আসলে এটার সাথে তাদের কোনো ইনভলভমেন্ট নেই।
একটা বিষয় সেটা হচ্ছে যে এখানকার যে আপনি একটা বলছিলেন যে হত্যার দায় স্বীকার করা হয়েছে কিনা, আসলে অতীতে যে সমস্ত হত্যাকাণ্ড গুলো এখানে হয় আসলে দায় স্বীকার করা হয় না, বারে বারে কিন্তু অস্বীকার করা হয় যে হোক। হিমেল আমাদের সঙ্গে থাকুন। আমরা আমরা একটু অনুপমের কাছে আরেকবার যেতে চাই। অনুপম, অনেকগুলি হত্যাকাণ্ড আপনি যেটা বলছিলেন যে গত ২ বছরে ৫৪ জনের মতো হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই হত্যাকাণ্ডগুলোর তদন্ত, বিচার কি প্রক্রিয়া আছে? আমরা অনেক সময় দেখি যে মামলা হতেই দিনের পর দিন চলে যায়, তদন্তের কোনো কিনারা হয় না। জাহিদ ভাই, আসলে মূল বিষয় এখানে যেটি প্রথমত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে ভৌগোলিক কারণে বেশ খানিকটা চ্যালেঞ্জের মুখে থাকেন। কিন্তু আরেকটি বিষয় আমরা যেটি খুব অবাক হয়ে আজকেও লক্ষ্য করেছি সেটি হচ্ছে এখানে প্রত্যক্ষদর্শীর যে বয়ান অথবা যারা এই ধরনের হামলার শিকার হন তাদের আত্মীয় স্বজনের যে বক্তব্য সেগুলো, অর্থাৎ এখানে যারাই আসলে বিভিন্ন সময়ে হামলা, আজকেও আমরা যখন বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে যারা এই ঘটনার সাথে সেই সমস্ত গাড়িতে ছিলেন, আহত ছিলেন, তাদের বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম, তাদের অনেকেই কিন্তু কি ধরনের কিভাবে হামলা হয়েছে সে বিষয়েও পরিষ্কার করে কিছু বলতে চান না। অর্থাৎ তারা আসলে বিভিন্নভাবে ভয়ে থাকেন এবং যত ধরনের প্রশ্নই করা হয় তারা আসলে কিছুই জানেন না, কিছুই দেখেননি, এই ধরনের প্রশ্নের উত্তর দেন। এবং সেই প্রেক্ষাপটে আসলে এখানে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো একটি ঘটনা তদন্তে নামেন তখন কিন্তু এখানকার স্থানীয়, সেটি বাঙালি হোক অথবা পাড়ি হোক, তাদের কাছ থেকে কিন্তু আমরা দেখেছি যে এটি সঠিক প্রত্যক্ষদর্শীর বয়ান বা কি ঘটনা ঘটেছিল সেই ব্যাপারে যে একটু জানানো, সেই বিষয়টি কিন্তু কঠিন। এবং এই কারণে আমরা যেটি ধারণা করছি বা আমরা যেটি দেখছি যে বিচারের কাজটিও কিন্তু বা চার্জশিট দেয়া এই সমস্ত কাজও কিন্তু কিছুটা বিলম্বিত হয় এবং সেক্ষেত্রে প্রমাণ করাটাও কিছুটা কঠিন হয়ে পড়ে। এবং আমরা যেটি এর বাইরেও দেখেছি যে বিভিন্ন সময়ে যারা হত্যার শিকার হয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে আসলে মামলা করার যে উৎসাহটিও থাকে না। অর্থাৎ তারা ভাবেন যে যদি মামলা করতে গিয়ে আবার নতুন করে হামলার শিকার হতে হয় তাহলেও কিন্তু এক ধরনের ক্ষতির মুখোমুখি হতে পারে। এবং সেই বিষয়গুলো বিবেচনা করেই আসলে আমরা দেখেছি যে এখানে অনেক সময় সঠিকভাবে তদন্ত করাটা বা সঠিকভাবে বিচার করাটাও একটু কঠিন হয়ে পড়ে। তো সবকিছু মিলিয়ে আসলে পুরো ব্যবস্থাটি এখন অনেক বেশি ভয়ার্ত। আমরা এখানে বিচার প্রার্থীরাও যেমন ভয়ার্ত, পাশাপাশি যারা বিভিন্ন ঘটনার শিকার হচ্ছেন, ভোগান্তিতে পড়ছেন, তারাও কিন্তু আসলে অত্যন্ত ভয়ে ভয়ে থাকেন। কখন কার ভাগ্যে কি ধরনের ঘটনা ঘটে সেটি নিয়ে আসলে এদের মধ্যে অনেক বেশি আশঙ্কা থাকে। এই বিষয়টি আসলে দেখা দরকার। এবং এই ক্ষেত্রে আমরা বিভিন্ন যারা পার্বত্য চট্টগ্রাম সংশ্লিষ্ট রয়েছেন, বিশেষজ্ঞ রয়েছেন এখানকার রাজনৈতিক বিষয়গুলো নিয়ে যারা বিভিন্ন সময়ে কথাবার্তা বলেন, তারা যেটি বলছেন যে এক্ষেত্রে সরকার এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর একটি জোরালো নিরাপত্তা বিষয়ক ভূমিকা তৈরি করা দরকার, পালন করা দরকার। হিমেল চাকমা, আপনারা সঙ্গে থাকুন। আমরা ফিরে এসে একটু জানতে চাইবো যে এই ভয়টা খুবই অস্বাভাবিক এবং একটা মানুষ যখন হত্যার বিচার চাওয়ার সময়ও নিজেকে একরকম গুটিয়ে রাখে তখন বুঝতে হবে যে সেখানে একটা সাংস্কৃতিক একটা সমস্যা রয়ে গেছে, মানুষের ভিতরে ভয়ের সংস্কৃতি ঢুকে গেছে, সেটা রাষ্ট্রের প্রয়োজন অনেক বেশি সেখানে এই ভয়টা দূর করার পদক্ষেপ নেওয়া। আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম বিরতির আগে যে এইটি নিয়ে বিশেষ করে তদন্তের ক্ষেত্রে ভাষা এবং সংস্কৃতি কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে কিনা? এটি একটি বিষয় আছে। মূলত যেহেতু এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী এবং বাঙালিরা পাশাপাশি বসবাস করেন, সেক্ষেত্রে এখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথেও কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের যোগাযোগ প্রক্রিয়া তাদের চালিয়ে যেতে হয়। এবং এই প্রেক্ষাপটে আসলে বেশ কয়েকটি ধারণা ইতিমধ্যে বিভিন্ন স্থানে বা বিভিন্ন বিষয়ে আলোচনা করা হচ্ছে। বিশেষ করে আমরা যেটি দেখেছি যে এখানে মিশ্র পুলিশিংয়ের একটি প্রস্তাবনা ছিল, অর্থাৎ আমরা সমতল ভূমিতে যে পুলিশিং ব্যবস্থাপনা দেখি এবং সেক্ষেত্রে বিশেষে কমিউনিটি পুলিশিংয়ের কথা বলা হচ্ছে, সেখানে যেই ধরনের সফলতা পেয়েছে, এখানে যদি মিশ্র পুলিশিংয়ের ব্যবস্থাপনাটি করা যায় তাহলে হয়তো বিশেষ করে যারা দুর্ভোগে পড়েন বা বিভিন্ন ধরনের অনিয়মের বা বিভিন্ন ধরনের দুর্নীতির শিকার হন, বিভিন্ন ধরনের ঘটনায় যারা ভোগান্তির শিকার হন, ঘটনার ফলে যাদের আত্মীয় স্বজন হারান বা প্রিয়জন হারান, তারা হয়তো সেই জায়গাটি থেকে তাদের মতামত, তাদের চিন্তার জায়গাটি হয়তো প্রকাশ করতে কিছুটা আরও বেশি
সহজ হবে। আর এর বাইরে আসলে পার্বত্য চট্টগ্রামের আমরা গত কিছুদিন আগে একটি সেমিনারে দেখেছি যে সেখানে এক সাবেক বিচারপতিও তিনি বলেছেন যে পার্বত্য চট্টগ্রামের যে আইন ব্যবস্থাপনা সেটি কিছু কিছু ক্ষেত্রে সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে এক ধরনের সংস্কার দরকার আছে। তবে সবকিছু আসলে আপনি সঙ্গে থাকুন, আমরা একটা হিমেলের কাছ থেকেও জানতে চাই। হিমেল, তদন্তের ক্ষেত্রে অনেকগুলি ঘটনা ঘটে যাচ্ছে এবং আমার মনে হয় যে আলাদাভাবে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তার বিষয়টি বাড়তি নজর দেওয়া প্রয়োজন। স্থানীয় মানুষ কি মনে করেন? জাহিদ ভাই যেটা অনুপম তা বলছিলেন, আসলে 1997 সালে পার্বত্য চুক্তি সম্পাদন পর থেকে এখানে যে যে বিবাদমান যে আঞ্চলিক দলগুলোর আধিপত্য বলেন, তাদের কোন্দলে বলেন, তো 7 শতাধিক কিন্তু এই মানুষ কিন্তু মারা গেছে। তাদের শুধু এই সমস্ত আঞ্চলিক দলগুলোর নেতা কর্মী এবং সমর্থক। তো এই সমস্ত ঘটনায় দেখা গেছে যে আসলে এই মামলা কিন্তু অনেকগুলোর হত্যাকাণ্ডের কিন্তু মামলা থানা পর্যন্ত কিন্তু যায়। যার কারণে এখানে একটা বিষয় লক্ষ্য করা যায় যে সেটা হচ্ছে যে মানুষের মধ্যে হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি একটা আছে। আর এখানকার যে মানুষগুলো আপনি হয়তো জানবেন, এই যে এখানকার যারা বেশি করে পাহাড়ি যে জনগণ আছে তারা কিন্তু আসলে থানার মুখী খুব কম। তাদের মধ্যে পুলিশ হিমেল ভীতি চাকমা, রয়েছে কারণ অনুপম শীল, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।